আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা সরকার অর্থী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গর জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবেন। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। 3 দিনের সরকারি সফরে গত 30 জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। আয়নাঘর খ্যাত র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। সকাল 11টায় রাজধানীর উত্তরার র্যাব 1-এর কার্যালয়ে অবস্থিত এই বন্দিশালা র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন TFI সেল পরিদর্শনে যান বিচারকরা। তাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশনের সদস্যরা, আসামি পক্ষের আইনজীবী এবং গুম নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। বিচারকদের ঘটনাস্থল পরিদর্শন ন্যায় বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আইনজীবীরা। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের বিষয়ে জানতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, পরিদর্শনে গিয়ে ট্রাইব্যুনালের বিচারকরা কিছু বলছেন, এ বিষয়ে কি তথ্য আছে আমাদের জানান। অর্চি, আমি ঠিক আয়নাঘরের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক এই আয়নাঘর পরিদর্শন করেছেন। তাদের সঙ্গে কিন্তু প্রসিকিউশন টিম ছিল। এই আয়নাঘর কিন্তু সামনে আসে মূলত 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়, এবং এই আয়নাঘরের যে বিভীষিকাময় বর্ণনা, এটি কিন্তু আপনারা শুনেছেন। তো সেই আয়নাঘর কিন্তু আজকে পরিদর্শন করেছেন বিচারিক স্বার্থ, অর্থাৎ ন্যায় বিচার যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই জন্যই কিন্তু বিচারকরা পরিদর্শন করেছেন, এমন কথা জানিয়েছেন তারা। এখানে যে পরিমাণ ছোট ছোট ঘর এবং যেভাবে রাখা হতো বন্দীদের, বিশেষ করে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকদের আসলে দমন করার জন্যই, এবং এই ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে এবং এদেরকে যে কিভাবে রাখা হতো সেই চিত্র কিন্তু স্বচক্ষে বিচারকরা দেখে গেলেন, এবং প্রসিকিউশন টিম কিন্তু তাদের সঙ্গে রয়েছেন। এখনও তারা কিন্তু পরিদর্শন করছেন। আমরা এখানে রয়েছি, দেখানোর চেষ্টা করছি যে কতটা ছোট জায়গা, কতটা ছোট ছোট ঘরে আসলে তাদেরকে রাখা হতো, যে চিত্রটা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে একদম ছোট ছোট ঘর, যেখানে একজন মানুষের নড়াচড়া করাই কষ্ট ছিল। যদিও 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই আয়নাঘরগুলো কিন্তু এগুলো সংস্কার করা হয়েছে, ভেঙে চুরে এগুলোর কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সেই সময়ে এই ঘরগুলো বা এই আয়নাঘরের চিত্রটা কেমন ছিল। এখনকার অবস্থা দেখছেন, এখানে ভাঙাচোরা ইট রয়েছে, একদম ছোট ছোট ঘর। এখানে একজন মানুষের এখানে কিভাবে থাকতো, এটা যখন আমরা চিন্তা করছি আসলে তখন আমরা শিউরে উঠছি যে এরকম একটি ভয়াবহ অবস্থা ছিল আয়নাঘরের। আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক এবং এখানে কিন্তু প্রসিকিউশন টিমের রয়েছেন। একই গুমের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও কিন্তু তাদের সঙ্গে এসেছেন এবং স্বচক্ষে তারাও কিন্তু পরিদর্শন করছেন, এবং তাদের যে স্বজন যারা গুমের শিকার হয়েছিলেন তারা কিভাবে থাকতেন এখানে, বা কতটা যন্ত্রণা পোহাতেন, তাদের উপর কী ধরনের নির্যাতন করা হতো, সেই বিষয় কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানকার চিত্র দেখছেন, এখানে ভিতরের অবস্থা আরও ভয়াবহ। আমরা ভিতরের চিত্র দেখাতে চেষ্টা করছি। আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এখানে এভাবে ঘর রয়েছে, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠছি। নিচের ছোট ছোট ঘর দেখাতে চেষ্টা করলাম। এরকম অসংখ্য ঘর কিন্তু এই জায়গায় রয়েছে। এটি মূলত র্যাবের গোপন বন্দিশালা, যেটিকে
টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল TFI বলা হয় যেটা, এই বন্দিশালাটা দেখছেন আপনারা। বিচারিক স্বার্থেই আসলে এই বন্দিশালা পরিদর্শন করেছেন বিচারকরা, এমন কথা জানতে পেরেছি। একই সাথে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তারাও কিন্তু সঙ্গে ছিলেন এবং তারাও কিন্তু পরিদর্শন করে গিয়েছেন। এখনও তারা অবস্থান করছেন। আমরা আশা করছি হয়তো পরবর্তী পরিদর্শন শেষ করে হয়তো তারা পরবর্তী সময়ে এ বিষয়ে কিছু ব্রিফ করতে পারেন এবং চিফ প্রসিকিউটর তিনি কথা বলবেন এমনটা জানিয়েছেন। বিচারকরা কথা বলেনি এবং তারা বলবেন কিনা আমরা এ বিষয়টা নিশ্চিত হতে পারিনি। তবে এখানকার চিত্র দেখছি, এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম অন্ধকারাচ্ছন্ন ঘর, যদিও 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়টি সামনে আসে। এরপরেও কিন্তু এখন কিছুটা পরিবর্তন করা হয়েছে। এরপরেও কিছুটা বোঝা যায় আসলে এই চিত্রটা কেমন ছিল এবং এই বিভীষিকাময় যে মুহূর্তগুলো তারা বন্দি ভুক্তভোগী তারা যে বর্ণনা করেছেন, তা এর কিছু চিত্রটা আসলে দেখা গিয়েছে। দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদেরকে যে কেমন ছিল এই বন্দিশালার সে সময়ের অবস্থা। এই বন্দিশালার সে সময়ের অবস্থা। ছোট ছোট অসংখ্য রুম রয়েছে। এটা দ্বিতল বিশিষ্ট একটি ভবন, নিচ তলাতেও কিন্তু ছোট ছোট রুম রয়েছে, একদমই অন্ধকারাচ্ছন্ন। জানালা দরজা তেমন একটি নেই। দিনের বেলাতে লাইট ছাড়া ঢোকা যায় না, এরকম একটি অবস্থা। এরকম কিন্তু অসংখ্য রুম রয়েছে। এই মুহূর্তে চিত্র দেখছেন, অসংখ্য রুম রয়েছে, যদিও এই রুমের পরিবর্তন করা হয়েছে আমরা এমন তথ্য পেয়েছি। অর্থাৎ যারা বন্দী ছিলেন তারা কিন্তু জানিয়েছেন তারাও এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু তারা পরিদর্শন করছেন। তারা জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় সংস্কার করা হয়েছে, অর্থাৎ বিভীষিকাময় যে প্রকৃত চিত্র সেটি যেন ফুটে না ওঠে সেই বিষয়টি হয়তো করা হয়েছে। তো অন্ধকারাচ্ছন্ন দেখছেন, এক্সজস্ট ফ্যান ছাড়া আসলে এখানে ফ্যানের সেরকম ব্যবস্থা নেই, জানালা নেই, দরজা নেই, বা এদেরকে যে কিভাবে রাখা হতো সেই চিত্র সরাসরি অবলোকন করলেন বিচারকরা এবং তারা ন্যায় বিচারের স্বার্থে এসেছেন এমন কথা বলছেন। দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ঘর যেটি আসলে ভেঙে ফেলা হয়েছে পরবর্তীতে। এর চিত্রটি দেখছেন এরকম অবস্থায় কিন্তু বন্দীদের এরকম জায়গায় দিনের পর দিন তাদেরকে বন্দি রাখা হয়েছে এমন কথা কিন্তু তারা জানিয়েছেন এবং সেই বিভীষিকাময় দিনের বর্ণনা কিন্তু অনেক বন্দী 5ই আগস্ট পরবর্তী মুক্ত হয়ে তারা কিন্তু জানিয়েছেন এবং তাদের উপর কী ধরনের নির্যাতন করা হতো সেই চিত্রও তারা তুলে ধরেছেন। এবং এই যে ঘটনা তৎকালীন সরকারের সময় সংগঠিত হয়েছে, এর বিচার কিন্তু চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেই বিচারের অংশ হিসেবে, অর্থাৎ বিচার যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেজন্যই কিন্তু এই পরিদর্শনের ব্যবস্থা। আজকে এই পরিদর্শনে কিন্তু প্রসিকিউশনের সদস্যরা বা সঙ্গে রয়েছেন এবং তারাও বর্ণনা করেছেন। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু এই আয়নাঘর পরিদর্শন করেছেন এবং তিনি কিন্তু স্বচক্ষে অবলোকন করেছেন এখানকার চিত্র। তো আমরা এখন দেখাতে চেষ্টা করছি, এটা যদিও পরবর্তী সময়ে এটাকে পরিমার্জন করা হয়েছে এমন কথা কিন্তু ভুক্তভোগীরা জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, একই সাথে এই আয়নাঘরে বন্দীদের যে নির্যাতন করা হতো এই বিষয়কে সামনে এনে কিন্তু বেশ কয়েকটি মামলার বিচার চলছে এবং সেই মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই বিচারটা যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যে কিন্তু আসামি পক্ষের আইনজীবীদেরও এই পরিদর্শন টিমে আনা হয়েছে। একই সাথে সাংবাদিকদেরও কিন্তু আজকে দেখানো হলো যে আয়নাঘরের প্রকৃত চিত্র, অর্থাৎ র্যাবের বন্দিশালার যে অবস্থা সেটি কিন্তু আপনাকে দেখাতে চেষ্টা করছি। তো এইটা আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বর্ণনা করবেন এবং বিচারকদের কোনো মন্তব্য থাকলে সেটি হয়তো তিনি জানাতে পারেন। তবে চিফ প্রসিকিউটর বক্তব্যের পর বোঝা যাবে আসলে তিনি কী বিষয় বা কোন কারণে এই পরিদর্শনটা করেছেন এবং তার কোনো নির্দেশনা বা বিচারিক কোন উদ্দেশ্যে আসলে এই পরিদর্শন, এই বিষয়টি পরিষ্কার হবে। তো আপনাকে দেখাতে চেষ্টা করলাম আপনার মাধ্যমে দর্শকদের যে র্যাবের গোপন বন্দিশালার প্রকৃত চিত্র। ধন্যবাদ আপনাকে।
এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে গ্যাস সংকটের কবলে রাজধানী সহ পুরো দেশ। বাসাবাড়ি, ফিলিং স্টেশন, শিল্প কারখানা সবখানেই গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি কমেছে আয়। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান গ্রাহকরা। গ্যাস সংকটের বিষয়ে জানাতে রাজধানীর মিরপুর 10 থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, মিরপুরে গ্যাসের সংকট কেমন দেখছেন? ভুক্তভোগী মানুষ কি বলছে? এবার অর্থে আপনি যা কিছুক্ষণ আগেও বলেছিলেন যে গ্যাস টার্মিনালের যে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু দেশব্যাপী গ্যাস সরবরাহে কিন্তু সমস্যা হচ্ছে, এবং আমরা ঢাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশনে আমরা ঘুরেছি। সেখানে কিন্তু চালকদেরকে বা যারা সিএনজি চালক বা প্রাইভেট কার চালক যারা রয়েছেন, যানবাহন চালক, তারা কিন্তু প্রচুর ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না। এবং আমি একটু জানিয়ে রাখি যে রাজধানীতে অল্প কয়েকটি গ্যাস সিএনজি স্টেশন রয়েছে যেখান থেকে চালকরা গ্যাস পাচ্ছেন, যে কারণে কিন্তু এসব সিএনজি স্টেশনে প্রচুর পরিমাণ দীর্ঘ সারি, প্রচুর যানবাহনের দীর্ঘ লাইন কিন্তু এখানটায় রয়েছে। আমি এখন রয়েছি মিরপুরের যে এই আরিয়া সিএনজি ফিলিং স্টেশন, এখানে গ্যাস দেওয়া হচ্ছে। তবে নিয়মিত সময়ে যে পরিমাণে গ্যাস এখানে সরবরাহ হতো সেই তুলনায় কিন্তু চাপ অর্ধেকেরও কমে চলে আসছে। এটা এমনটি কিন্তু আমাদেরকে এখানকার যারা ফিলিং স্টেশন পরিচালনা করছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকটু জানিয়ে রাখি যে বর্তমানে কিন্তু গাবতলী এবং এয়ারপোর্ট এবং এই যে মিরপুরে যে আরিয়া ফিলিং স্টেশন, এখানটায় কিন্তু কিছুটা হলেও গ্যাস যারা যানবাহন চালক রয়েছে, সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন। অন্যান্য জায়গায়, অন্যান্য ফিলিং স্টেশনগুলো কিন্তু এখন গ্যাসের অভাবে কিন্তু তারা বন্ধ রয়েছে, এক পর্যায়ে বন্ধ রয়েছে বলা যায়। গাড়িগুলো সিএনজি সহ অন্যান্য গাড়ি থাকলেও তারা গ্যাস দিতে পারছেন না, এরকম একটি অবস্থা রয়েছে। আমরা পরিবহন চালকদের সাথে কথা বলেছি, যে যারা সিএনজি চালক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সারা দিনে তাদের যে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ট্রিপ করতে পারতেছেন না, যে কারণে তাদের আয়ের উপরে বড় ধরনের একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একই অবস্থা বাসাবাড়িতেও। তো অর্থে এই ছিল আমার কাছে মিরপুর থেকে গ্যাসের পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গ্যাস সংকট নিয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সাভারে গ্যাস সংকটের কারণে কি প্রভাব পড়ছে জানাবেন। আমি এখন এই মুহূর্তে আছি একটি সিএনজি ফিলিং স্টেশনে। আমরা যেটি দেখেছি যে দীর্ঘ লাইন, এখানে প্রাইভেট কার, এখানে বাস এবং বিভিন্ন পরিবহন যেগুলো সিএনজিতে গ্যাস নিতে এসেছে, তারা যেটি বলছেন যে আসলে তারা দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে থাকার পরও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। কারণ এখানে কর্তৃপক্ষ যারা আছে তারা যারা বিশেষ করে গ্যাস সিএনজি স্টেশন মালিক, তারা যেটি বলছেন যে যেহেতু লাইনে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের সরবরাহ নেই এবং প্রেশার কম, যার কারণে তারা এই প্রাইভেট কারগুলোকেও সেইভাবে গ্যাস সরবরাহ করতে পারছেন না। তো মোট কথা সাভারের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর একই অবস্থা। বেশিরভাগ ফিলিং স্টেশনে কিছুক্ষণ বন্ধ রাখছেন, তারপরে প্রেশার আসার পরে তারপর আবার সেই স্টেশনগুলো চালু করছেন এবং তাদের প্রাইভেট কার বা বিভিন্ন পরিবহনগুলো গ্যাস সরবরাহ করছেন। তো এখানে আমরা যেটি বলছি যে দেখছি যে আসলে গ্যাস সংকটের কারণেই তারা ঠিকমতো এই প্রাইভেট কারগুলোকে গ্যাস বা বিভিন্ন পরিবহনগুলোকে গ্যাস দিতে পারছেন না। আমরা যদি শুধু যে সিএনজি স্টেশনগুলো এবং প্রাইভেট এই সমস্যা তা না, সাভারের যে শিল্প প্রতিষ্ঠানগুলো সেগুলোতে গ্যাস সংকটের কারণে ভোগান্তি শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা শিল্প কারখানাগুলোকে যেটা দেখেছি যে তারা কর্মদিবস কমিয়ে এনেছেন। তারা যে পরিমাণ তারা সারাদিনে কাজ করতো সেই কাজের কর্মঘণ্টা কমিয়ে এনে 6 ঘন্টা থেকে 4 ঘন্টা চালু রেখেছেন। আবার কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান তারা গ্যাসের তীব্র সংকটের কারণে তারা প্রতিষ্ঠানও বন্ধ রেখেছেন। এবং শুধু যে শিল্প প্রতিষ্ঠান তাও নয়, এখানে বাসাবাড়ি তো একই সমস্যা দেখা দিয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে সাভারের সিএনজি স্টেশনগুলো
বিভিন্ন গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি সব জায়গায় তীব্র গ্যাসের সংকট। তো এই ছিল এখানকার গ্যাসের সর্বশেষ অবস্থা। অর্থী। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।